সত্যি মা, আমার যে আজ কি ভালো লাগছে না, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ভালো তো লাগবেই মা, সন্তান যদি কিছু ভালো করে মাদের যেমন ভালো লাগে, মায়েরা ভালো করলে সন্তানদেরও তেমনই ভালো লাগে, এটাই তো নিয়ম। সত্যি রানীমাসি, কত বাধা কত বিপত্তি পেরিয়ে এসেছে, কিন্তু কোনোদিনও ভাবিনি যে এই দিনটা আমাদের জীবনে আসবে। এটা তো শুধু ছোট একটা লিফলেট ফিরকি। ইলেকশনের আগে শহর থেকে শহরতলি, গ্রাম থেকে মফস্বল, সব জায়গায় লক্ষ্মী দেবীর বড় বড় হোর্ডিং এ ভোট দেবো আমরা। যেদিকেই তাকাবে সেদিকেই লক্ষ্মী দেবীকে দেখতে পাবে। ওরে লক্ষ্মী, এই যে হই হই রই রই কাণ্ড, তোকে যে এত মাতামাতি হবে স্বপ্নেও ভাবিনি। মুখে বলতাম সেলিব্রিটি, তুই সত্যি সেলিব্রিটি হয়ে গেছিস। পার্বতী তো সবেতেই বাড়াবাড়ি। এত ভালো একটা খবর, আর কাছের লোকেরা তো আপনাকে নিয়ে একটু বাড়াবাড়ি করবেই লক্ষ্মী দেবী। আচ্ছা নিজামুদ্দিন বাবু, আপনার সাথে আমার একটা কথা ছিল। কি কথা? বলছি যে কালকের মার্ডারটা নিয়ে পুলিশ কি ইনভেস্টিগেশন শুরু করতে পেরেছে? না, আসলে ক্ষমতায় থাকা পার্টি আর অপোনেন্টদের মধ্যে একটা বেসিক পার্থক্য তো থাকেই। আমার মনে হয় ভেতর দিয়ে কেউ জোর করে এই কেসটাতে কাউকে আর বেশি দূর এগোতে দিতে চাইছে না। আচ্ছা, এই পুরো ঘটনাটা তো মিডিয়ার সামনে ঘটেছে, মিডিয়া চাইলে কিছু করতে পারে না? আমি তো শুনেছি মিডিয়া চাইলে নাকি সব কিছু করতে পারে। ফের কি? তুমি কি বুঝছো? বুঝলাম যে রাজনীতির ময়দানে আমার মা কিন্তু একটু একটু করে পোক্ত হয়ে উঠছে। মাকে কিন্তু আর এত সহজে বোকা বানানো যাবে না। এই যে শুধু হাসাহাসি করলেই হবে? খিদে টিদে পাইনি তোমাদের? আরে বাবা, খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? ওহো, সরি সরি সরি, আপনাদের খাওয়া দাওয়া হয়নি না? আচ্ছা প্লিজ আপনারা খাওয়া দাওয়া করে নিন, আমি বেরোই, আমাকে আবার পার্টির কাজে যেতে হবে। এই যে দাঁড়াও, হ্যাঁ বেরোই মানে? ওই দুপুরবেলা গৃহস্থর বাড়িতে এসেছো, না খেয়ে দিয়ে গেলেই হবে? আরে না খেয়ে গেলে যে গৃহস্থের অকল্যাণ হবে। না গো মাসিমা, আজকে আমার নামাজ আদা হয়নি, আর নামাজ না পড়ে আমি খাই না। ও ঠিক আছে, এই ব্যাপারে তো আমি আর কিছু বলতে পারবো না, তবে ঠাকুরকে ডাকতেও হবে, ঠিক সময় মতো খাওয়া দাওয়া করতেও হবে। তো এতদিনে আমি আমার এই মেয়েটাকে যতটুকু বুঝেছি না, ও তোমার ওপর খুব ভরসা করে, কাজে তুমি যদি ভালো থাকো ও ভালো থাকবে। আসলে এই কথাটা আমি আমার নিজের স্বার্থের জন্যই বললাম। মাসিমা, আপনি ঠিক আমার আম্মির মতো, আমার আম্মিও আমাকে এইভাবেই বলে। আজ আপনাকে দেখে বুঝতে পারছি সব আম্মিরাই আসলে একই রকম হয়। আচ্ছা, আমাকে অনুমতি দিন, আমি আসি। ঠিক আছে, সাবধানে যেও বাবা। দুর্গা দুর্গা। মাসি, তুমি এবার আমার কথাটা শোনো। ওই তখন আমি তোমাকে বললাম না, তুমি না আমার বুড়িমার জন্য একটা কাজ দাও, বুঝেছো? উনি যেভাবে ধমক টমক দেওয়া শুরু করেছে, উনি আমাকে পাগল করে দেবে। ওই হ্যাঁ, তোকে আমি পাগল করে দেবো কি রে? তুই তো আগে থেকেই পাগল হয়ে আছিস। হ্যাঁ, আমি তোকে সেই তখন থেকে একই কথা বলে যাচ্ছি, কিছুতেই বুঝতে পারছিস না। এই লক্ষ্মী, ওকে আর আমার সামনে পাঠাবি না তো, ও আমাকে বড্ড জ্বালাতন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা 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 বাবা, কি বললে? কি বললে তুমি? কি বললে? আমি তোমাকে জ্বালাই, তাই না? ঠিক আছে ঠিক আছে, যাও, এবার থেকে আমি আর কোনো দিনও না তোমাকে খাওয়ার জন্য একবারও বলবো না। দেখ মুস্কান, এ মেয়ের কথাই কথাই রাগ। হ্যাঁ মা, এবার বলো দেখি কি কাজ তুমি করতে চাও? এতক্ষণে মেয়েটা আমার মনের মতো কথা বলেছে গো। এ সংসারে কাজ কি আর কম আছে? হ্যাঁ, তবে সবার আগে আমি এই রান্নার ধরনটাকে পাল্টাতে চাই। কেন মাসিমা? রান্না তো ভালোই হচ্ছে, কি অসুবিধা হচ্ছে আমায় বলো। আরে বাবা, আমি বলেছি যে রান্না খারাপ হচ্ছে? রান্নার একটা ধরন আছে, যেমন তেমন করে রান্না করলেই হলো না। রান্না একটা শিল্প। যেমন শুক্তোতে বড়ি নেই, আজকাল শীতের দিনে কত কম দামে সবজি পাওয়া যায়, সেসব কিছু নেই। আচার নেই, শুধু আলু আর আলু। আলু দিয়ে পেট ভরলে হবে? জিভেরও তো একটু স্বাদ আনতে হবে। আরে কখন থেকে ওই মেয়েটাকে বলছি যে একটু হিং আর একটু মশলা এনে দে, ও কোনো কথা শুনছে না। ও আমাকে শুধু খাওয়ানোর জন্য জোরে জোরেই করে যাচ্ছে। আমার মাথাটা গরম হয় না বল?
বাবা রে বাবা, তোমাকে খাওয়ানোর কথা বলে না আমার অন্যায় হয়ে গেছে। আমি যাচ্ছি, তোমার হিং আর মশলাটা দিচ্ছি। তোমার যেটা রান্না করে খাওয়ানোর ইচ্ছা তুমি খাইও। মশলা আনতে হবে, হিং আনতে হবে, মুঠে করে জ্বালিয়ে খেলো। এই হাসিস কেন? কি এমন অন্যায় কথা বলেছি আমি? হ্যাঁ না না ঠাম্মি, তুমি একদম ঠিকই বলেছো। সত্যি তো, আমরা সকলে তো খাবার খাওয়ার জন্যই খাই, স্বাদের কথাটা তো কারোর মাথায় থাকে না। এক্স্যাক্টলি, বাঙালি হয়ে জন্মালে খাদ্যরসিক হওয়াটা খুব জরুরি। জানো ভালো আন্টি, আমি বিদেশে থাকার পর বুঝতে পেরেছিলাম এখানকার খাবারের কদরটা। ওখানে শুধু ওই বার্গার স্যান্ডউইচ। প্রথম ভাবলাম যে যাক, আর ভাত খেতে হবে না। তারপর দিনের পর দিন গেল, আমি বুঝতে পারলাম আমার কি অবস্থা হলো। সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। জানো ভালো আন্টি, বাঙালি খাবারের জন্য না প্রাণটা আমার ছটফট করতো। আমি এমনি ওই তেতো খেতে ভালোবাসি না। তখন মনে হতো যদি আমি একটু শুক্তো পেতাম, পুরো থালা ভাত আমি শুক্তো দিয়ে খেতাম। আর জানো ফির কি, আমি ওই বাঙালি খাবার খোঁজার জন্য 250 কিলোমিটার গাড়ি চালিয়েছি ননস্টপ। তারপর শেষ পর্যন্ত একটা দোকান পেলাম। ওখানে গিয়ে ইলিশ মাছ আর ভাত খেলাম। এত ভাত খেয়েছি না, ওখান থেকে আমি নড়তে পারিনি। জানো, সেই তখন আমি বুঝে গেছি যে যাই বলুক বাবা, বেঙ্গলি কুইজিন ইজ দ্য বেস্ট। এই বাঙালিদের মতো ভ্যারাইটিস রান্না পৃথিবীতে আর কোথাও হয় না। এই তো নাচ জামাই এতক্ষণে লাখ টাকার একটা কথা বলেছে। শোনো না, আমি তোমাকে একদিন নিজে হাতে রান্না করে খাওয়াবো। ওয়াও, এ তো দারুণ অফার। আমি কিন্তু ওয়েট করে আছি, তুমি কবে খাওয়াবে বলো। খাবো খুব তাড়াতাড়ি খাওয়াবো। আই মে, তুই বড়ি বানাতে জানিস? না গো ঠাম্মি। এই আজকালকার মেয়েরা না শুধু বাইরের কাজটুকুই করতে জানে, ঘরের কাজ কিচ্ছু জানে না। আরে বাবা, ঘরের কাজও তো শিখতে হয়। কখন কোনটা কাজে লাগে কেউ বলতে পারে? নিজেরাই যদি রান্না করতে না জানিস, ছেলে মেয়েদের শেখাবি কি? দিদিভাই রে, সব কিছুর মতো রান্নাটাও হারিয়ে যাচ্ছে রে। সত্যি তো, আমাদের সকলকে না বাইরের কাজের সাথে সাথে বাড়ির কাজ, রান্না বান্না সবকিছু কিন্তু সমান তালে শেখা উচিত। আচ্ছা ঠাম্মি, তুমি আমাকে বড়ি বানানো শেখাবে? আমি কিন্তু শিখবো। এই তো লক্ষ্মী মেয়ে, তোকে আমি শুধু বড়ি বানানো নয়, তোকে আমি আচার বানানোও শিখিয়ে দেব। তারপরে ফুলকপির পাতা বাটা, মূলোর জালি, তারপরে ওই কাঁচা টমেটোর পাতুরি, তারপরে ডুমুরের ডালনা, সব কিছু শিখিয়ে দেবো তোকে আমি। আচ্ছা ঠাম্মি। ঠাম্মি, তুমি আমার বউকে তো দেখছি পাক্কা শেফ বানিয়ে ছাড়বে। হ্যাঁ, সত্যি এই যে তোদের একসাথে দেখে আমার যে কি ভালো লাগছে কি বলবো। অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম, রক্ত কখনোই সম্পর্ক নির্ধারণের একমাত্র শর্ত হতে পারে না। কেমন কথাটা মিলে গেল। ভালো হোক, সবার ভালো হোক। আপনি তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো মুস্কান, খুব জরুরি কথা আছে। তুমি একটু ঘুরে এসো, আমি ডেকে নিচ্ছি। কি হলো? আপনি আমাকে এইভাবে ডাকলেন কেন? কেন ডেকেছি সেটা সত্যি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছোই না মুস্কান? এবার বিশ্বাস হয়েছে তো তোমার আমার কথা? সেদিন আমি তোমায় লক্ষ্মীর ওপরে অ্যাটাক খাওয়ার কথাটা যে বলেছিলাম, সেটা নেহাতি মিথ্যে কথা বলিনি। নিজে চোখে দেখছো তো কি হলো। শোনো মুস্কান, ভাস্কর তার টার্গেট কিন্তু শুধু লক্ষ্মী নয়, ফিরকিও। ভাস্করদা প্ল্যান করেছিল লক্ষ্মীকে দিয়ে পদত্যাগ করিয়ে তারপরে ফিরকির লাশ পাঠাবে লক্ষ্মীর বাড়িতে, যাতে সেদিন প্রাণে না মরলেও শোকে মরে যায় লক্ষ্মী। কিন্তু এসব কথা হঠাৎ আপনি আমাকে বলছেন কেন? কি চাইছেন আপনি? বুঝতে পারছো না কেন বলছি? লক্ষ্মীকে আর ফিরকিকে আমি বাঁচাতে চাই মুস্কান, আর তুমি একমাত্র ওদের বাঁচাতে পারো। আমি
কিভাবে? লক্ষ্মীদের বাঁচানোর একমাত্র রাস্তা ভাস্কর সিনহা রায়কে তোমাকে নিজে হাতে খুন করতে হবে। আজ যে করেই হোক এই মৎস্যকন্যাকে আমায় ছিপে গাঁথতেই হবে। আরে এটা রোমা ম্যাডামের গাড়ি না? উনি এখানে কি করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কাউকে খুন করতে পারবো না। আমাকে কি দেখে আপনার খুনি বলে মনে হয়? ছাড়ুন তো আপনি, আপনার যত উল্টোপাল্টা। দাঁড়াও 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 মুস্কান, দাঁড়াও। মাথা গরম করো না, একদম মাথা গরম করো না। কেউ খুনি হয়ে জন্মায় না মুস্কান, মানুষকে পরিস্থিতি বাধ্য করে খুনি হতে। একটা কথা ভেবে দেখো তো, তুমি যদি ভাস্কর সিনহা রায়কে না মারো তাহলে কি উনি তোমার অত্যন্ত দুজন প্রিয় মানুষকে ছেড়ে দেবে? ছাড়বে না, ওদেরকে শেষ করে দেবে। তোমার ক্ষমতা আছে তো, শক্তি আছে তো সেই যন্ত্রণা সহ্য করার? আর তুমি তো খুন করবে না মুস্কান। তুমি যা করবে সেটাকে এক প্রকার সেলফ ডিফেন্স বলা যায়, আত্মরক্ষা। আমার না হাত পা বাঁধা মুস্কান, আমার হাত পা একদম বাঁধা। তা না হলে এই কাজটা না আমি নিজে করতাম, তোমাকে বলতাম না এই কাজটা করার জন্য। ভাস্করদার মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে, একদম ভাস্করদার মাথা ঠিক নেই। কিন্তু ভাস্করদাকে আটকানোটা খুব প্রয়োজন মুস্কান। আর তুমি যদি আমার হয়ে এই কাজটা করো তাহলে তোমার তোমার টিকিটা যাতে কেউ ছুঁতে না পারে সে দায়িত্ব আমি নিচ্ছি। একদম ভয় পাবে না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই মুস্কান। আপনি যাই বলুন, এই সব কাজ আমি করতে পারবো না। ভাস্কর বাবু যদি এরকম কোনো কাজ করতে চায়, আমি আগের থেকেই ফিরকি আর লক্ষ্মী মাসিকে সাবধান করে দিচ্ছি। কিন্তু এই সমস্ত খুন টুন আমাকে দিয়ে হবে না। বোকার মতো কথা বলো না মুস্কান, সাবধান করে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার কোনো ধারণা নেই যে ভাস্কর সিনহা রায়ের হাত এত লম্বা, তুমি কিছুতেই কিচ্ছু করতে পারবে না। তাই একমাত্র উপায় ভাস্কর সিনহা রায়কে তোমাকে বরাবরের মতো শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, আর পার্টির ভেতরে থেকে আমি এই কাজটা কিছুতেই করতে পারবো না, পার্টির কোনো লক্ষ্য দিয়েও করাতে পারবো না। কিন্তু তুমি যদি আমার ওই কাজটা করে দাও তাহলে খুব সহজেই কাজটা করা সম্ভব, কারণ তুমি একজন বাইরের লোক, তোমার উপরে কেউ সন্দেহ করবে না। আর তোমাকে তো সমাজে জায়গা পেতে হবে বলো, তার জন্য তোমার প্রচুর টাকার প্রয়োজন। আমি শুনেছি তুমি মেয়ে হয়ে উঠতে চাও, সুন্দর হবে আরো। তুমি চিন্তা করো না, তোমার সমস্ত সার্জারির দায়িত্ব আমি নেব মুস্কান। তোমার যত টাকার প্রয়োজন আমি তোমায় দেব, তুমি শুধু আমার হয়ে এই কাজটুকু করে দাও মুস্কান। তারপরে তোমার সারা জীবনের দায়িত্ব আমার। আপনি সত্যি আমায় অপারেশনের টাকা দেবেন? হ্যাঁ, দেব তো। আর আপনি এই দায়িত্বটা নিচ্ছেন তো? আমি যদি এই কাজটা করি তাহলে লক্ষ্মী মাসির কোনো ক্ষতি হবে না? মা, কি করে ক্ষতি হবে? ক্ষতি করার মানুষটাই যে আর থাকবে না। ভাস্করদা না থাকলে ক্ষতিটা কে করবে ওদের? কিন্তু এই কাজটা আমি করব কিভাবে? সেটা আমি তোমাকে বলে দেবো মুস্কান। ভাস্কর সিনহা রায়ের কাছে তোমাকে কিভাবে পৌঁছতে হবে। এটা আমার ভিজিটিং কার্ড, এতে আমার ফোন নাম্বার আছে। ভালো করে চিন্তা করে তারপরে আমাকে জানাও। দেখো মুস্কান, আমি খুব ভালো মতো জানি যে এই কাজটা তোমার জন্য খুব একটা সহজ নয়, কিন্তু বিশ্বাস করো, জীবনে এরকম অনেক অনৈতিক কাজ আমাদের করতে হয় যেটা হয়তো সত্যি নৈতিক নয়, কিন্তু নিজের পরিবারকে রক্ষা করার ক্ষেত্রে
অনৈতিক কাজ নৈতিক হয়। যদিও কিছু শুনতে পাচ্ছি না, তবু রেকর্ড করে রাখা ভালো, প্রমাণ থাকবে। কিন্তু এই রোমা ম্যাডাম ওই হিজড়েটার সাথে এত কি কথা বলছে? না, এখন এই হিজড়েটাকে টাইম দিলে হবে না। এবার আসলি চিড়িয়াকে খাঁচায় পড়ার টাইম। আরে 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 সরি সরি, এক্সট্রিমলি সরি। আমি মধুজা, তুমি? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। এতে সারপ্রাইজের কি আছে? সারপ্রাইজই তো, তোমার মতো এত সুন্দরী একজন মেয়েকে হঠাৎ দেখতে পাওয়া, এটা তো সারপ্রাইজের কম কিছু নয়। হাসি তো ফাঁসি, এই তো বরফ গলেছে মেয়ের মনে। যেভাবেই হোক বরফ আমাকে গলাতেই হবে। মুস্কানকে এত সহজে আমি কিছুতেই ছাড়বো না। ওকে দিয়ে সিনা রায় পরিবারের কবর খুঁড়বো আমি। রোমাকে অপমান করা, রোমা চ্যাটার্জিকে ভয় দেখানোর ফল এবার কি হয় সেটা সবাই টের পাবে। যে ভাস্কর সিনা রায়ের জন্য এতগুলো বছর আমি উজাড় করে দিলাম, এবার তাকে মেরে আমি তারই বানানো সাম্রাজ্যের রাজত্ব করব। আরে আরে, এত মোটা করে ছাড়াচ্ছিস কেন? পাতলা করে ছাড়া, তারপরে ওটাকে ডুম ডুম করে কাটবি। এগুলো দিয়ে আজকে একটা চচ্চড়ি করব। আরে আরে, তুই তো পাচ্ছিস না রে। আমাকে দে, আমাকে দে। আরে আমি পারছি না, উনি যেন সব পারেন। ভারী এলেন গুণ বেচারি, এই শোন, রান্নার জন্য সব জিনিস বসে আছে। বাবা রে, এত চুপ কর তো, তখন থেকে ঝগড়া করে যাচ্ছে। রানী, কাজ বন্ধ কর, দে আমাকে দে, তোদের কিচ্ছু করতে হবে না। দেখলি দেখলি, এই তোর জন্য হলো। এই লক্ষ্মীকে এখন খেতে মরতে হবে। সব চলে গেল। চলে যাচ্ছিস দাঁড়া আগে। ওই দেখো, ক্যাচার মাচার করে বেরিয়ে গেল। এমন হট্টগোল শুরু করে দিয়েছে, মনে হচ্ছে যেন ওদের কামান দাগতে দিয়েছি। আর এদিকে আরেকজনকে দুটো মশলা আনতে দিয়েছি, তার এখনো আসার নামগন্ধই নেই। মনে হচ্ছে যেন কল থেকে মশলা ভাঙিয়ে আনছে। কোথায় গেছে কে জানে? ঠাম্মি গো, তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? সত্যি ঠাম্মি, তুমি আসার পর বাড়ির রংটাই যেন বদলে গেছে। এতদিন কোথায় ছিলে? কেন আসনি বলো তো আমাদের বাড়িতে? কি করে জানবো বলো যে এইখানে এই রকম দুর্দশা হবে? আমি যদি আগে জানতাম তাহলে আমি কবেই এখানে পালিয়ে চলে আসতাম দিদি ভাই। এমন কিছু দেরি হচ্ছিল না পার্বতী, তুই ইচ্ছে করে আমাকে ছোট করলি সবার সামনে। বারে বা, তা আমার লাভটা কি শুনি? এটা লাভ না ক্ষতি সেটা তুই জানিস। আমাকে ছোট করতে পারলেই তো তোর লাভ। এটা কিন্তু ভালো করলি না পার্বতী। ভালো করেছি, করিনি তো করিনি। একই কথা করে জিলিপির মতো পেঁয়াজ মাছা ভালো লাগে না আমার একদম। আস্তে আস্তে, তোর একটু থাম না। থামবো না? কেন থামবো? ও সব সময় ফাঁক পেলে আমাকে এরকম করে। ওর মুখ দেখতে আমার ইচ্ছা করে না। আমি তোর মুখ দেখবো না, মাথায় তোকে ঠাকুর করে রাখবো নাকি? হ্যাঁ, যা তো। চুকার, আমার একটা ফোন এসেছে, শুনতে পাবো না। কার ফোন? কার? নিজামুদ্দিন বাবুর? সুদীপাদের। নমস্কার দিদি। হ্যালো লক্ষ্মী, কেমন আছো তোমরা? ফিরকি কেমন আছে? নন্দিনীর কাছে সবটা শুনলাম জানো তো। এই দুটো দিন যে আমার কি গেছে না, আমি তোমাকে বলে বোঝাতেই পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না দিদি, ফিরকি একদম ঠিক আছে। ফিরকির গায়ে কোনো আঁচড় আমি লাগতে দেব না। ফিরকির কোনো ক্ষতি হওয়ার আগে এই লক্ষ্মী নিজের প্রাণটা দিয়ে দেবে দিদি। আমার নয় লক্ষ্মী, বলো আমাদের। ও আমার আগে তোমার মেয়ে।
এতদিন তো আমি ওকে বুকের মাঝে আঁকলে রাখলাম, কিন্তু এখন মনে হয় সময় এসেছে ওকে সত্যিটা জানানোর। আর কতকাল ওকে অন্ধকারে রাখবেন দিদি? না লক্ষ্মী, এখনো সঠিক সময় আসেনি। তুমি আবার ওকে যেন কিছু বলে দিও না। না না দিদি, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আপনি যতদিন না বলবেন আমি নিজে থেকে ওকে কিচ্ছু বলবো না। ভরসা আছে লক্ষ্মী, তোমার উপর আমার অগাধ ভরসা। এখন রাখি, হ্যাঁ, পরে কথা হবে। ভালো থাকবেন। মা, কে আমার মা?